আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ধর্ষকদের অন্যতম বাইন্যা বাহিনীর প্রধানকে নিয়ে এবার ভোলার চর আনন্দ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ডিসিএফসির কাছে কইছি যেন হইয়া পড়ো আইজা দেই ডিসিএফসির লগে আমাকে বাইন্যাসীরা যে আটটা আছে আমাকে কি বিচার আমরা পাবো। বিভিন্ন ব্যক্তির অভিযোগ শুনেছি, আমরা তাদের বক্তব্য কিছু কিছু রেকর্ড করেছি। ইম্পর্টেন্ট অংশগুলো আমরা তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবো। লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হকের উপর অজ্ঞাত 2 যুবকের হামলা। সংসদের রূপরেখা দিতে বিরোধীদের প্রতি আওয়ামী লীগের আহ্বান, প্রধানমন্ত্রীর জাতিসংঘে না যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা বিএনপির। ড্রোন মোতায়েনের পরিকল্পনা বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধে শক্ত বার্তা দেওয়ার অনুরোধ ডক্টর মিজানের। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারজানা আখি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। এশিয়া ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরো থাকছে। টার্মিনাল প্রস্তুত থাকলেও জাহাজ সংকটে এখনো চালু করা যায়নি কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম। ভোলার চর আনন্দে গত 2 বছরে ধর্ষণের ঘটনা ঘটেছে 150 থেকে 200। এমন অভিযোগ নিয়ে একুশে টেলিভিশনে খবর প্রচারের পর প্রশাসনের টনক নড়লেও এর কোনো বিচার হবে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। কারণ প্রশাসনের পরিদর্শনের সময় অভিযুক্ত একটি বাহিনীর প্রধানকে দেখা গেছে তাদের সঙ্গে। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুকে নিয়ে রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। ভাই তুই আমার ইজ্জত নে, তুই আমার সব নে ভাই, তুই আমার ইজ্জত নিস না, কইছে তোর ইজ্জত নিম। ওর আমার ইজ্জত নিছে, আমার মালও নিছে। কি ঘরে যুবক মেয়ে না মা না বোন ওরা কিচ্ছু চাই না যে স্যার এই বাজে আমার ঘরে অত্যাচার করছে। ঘটনাস্থল ভোলার 2 নম্বর ইলিশা ইউনিয়নের চর আনন্দ। চরটি দখলে রাখতে আধিপত্য বিস্তারকারী 4 বাহিনীর বিরুদ্ধে প্রতিপক্ষ বাহিনীর অনুসারী সাধারণ পরিবারের নারীদের ধর্ষণের অভিযোগ 150 থেকে 200। সঙ্গে যথারীতি চলছে হত্যা, হামলা, পাল্টা হামলা, অগ্নিসংযোগ, লুটতরাজ। গেল কয়েক বছর ধরে রোমহর্ষক এই ঘটনা চলতে থাকলেও একুশে টেলিভিশনে খবর প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। ভোলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা যান সরেজমিনে। ধর্ষণ করতে কারে সেটা বলেন, এরকম কেউ আছেন? নারী নির্যাতন যে করছে যেন বাবুলের বউ আমি একদম স্বামী সংসার করি, আমার একটা সিন্দার কাপড়টা তাই নিয়ে গেছে করোনা খালি ছায়াডার মেডিকেল তারাই এখানে খারাপ কাজ হইছে। জেলা প্রশাসক জানালেন ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। চর আনন্দতে গিয়েছি, আমরা বিভিন্ন ব্যক্তির অভিযোগ শুনেছি, আমরা তাদের বক্তব্য কিছু কিছু রেকর্ড করেছি। ইম্পর্টেন্ট অংশগুলো আমরা তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে পাঠাবো। কিন্তু আধিপত্য বিস্তারকারী 4 বাহিনীর অন্যতম বাইন্যা বাহিনীর প্রধান হাজী সিরাজকে দেখা যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে। তাই
বিচার নিয়ে সন্দিহান, নির্যাতনের শিকার নারীরা। ডিসিএসপি আইছে, ডিসিএসপির সাথে দেই এখন বাইনা সিরাজ করে, এখন জানি না ডিসিএসপির কাছে কইয়া কি বিচার পাই। আমাকে এত অত্যাচার অপমান হয়েছে, ওর পর আমরা ডিসিএফসির কাছে কইছি যেন হয়ে পর আইজা দেই ডিসিএফসির লগে আমাকে বান্যাসীরা যে আটটা আছে, আমাকে কি বিচার আমরা পাবো ডিসিএফসির কাছে? আমাকে বিচার এই দুনিয়া তার পাবো না। এদিকে ভুক্তভোগী নারীরা পড়েছেন উভয় সংকটে। বিচার না পেয়ে সাংবাদিক এবং প্রশাসনের কাছে ঘটনার কথা জানতে গিয়ে এখন নতুন করে নির্যাতনের শিকার হচ্ছেন নিজ সংসারে। আমরা দুইটা বোন একই ঘরে, দুটা বোনেরই অশান্তি, স্বামীরা অশান্তি দিতেছে, আপনাকে কাছে এই কথা বলানোর যাতে এই দিনের কাউর কাছে বিচার পাই না। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ভোলা। দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন লন্ডন সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ইউকে কার্যালয়ে তাঁর ওপর হামলা করে দুই অজ্ঞাত যুবক। তবে তথ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। যুক্তরাজ্য সরকারকে বিষয়টি অবহিত করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত বাঁধন অধিকারী রিপোর্টে। সোমবার রাতে টকশোতে অংশ নিতে পূর্ব লন্ডনে অবস্থিত বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে যান তথ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে তিনি অবস্থান করছিলেন রিসিপশনে। হঠাৎই অজ্ঞাত দুই যুবক মন্ত্রীর দিকে তেড়ে আসেন, চেষ্টা করেন তাকে আঘাত করতে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী। তিনি জানান, ব্যর্থ হয়ে মন্ত্রীকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় এগিয়ে আসেন মন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা সহ অন্যরা। হামলাকারীরা তখন পালিয়ে যায়। টেলিফোনে একুশে টেলিভিশনকে রাশেদ চৌধুরী জানান, মন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাশেদ চৌধুরী বলেন, যুক্তরাজ্য সরকারকে বিষয়টি জানানো হবে। দুজন অল্প বয়সের যুবক বয়সের ছেলে ঢুকে ওনাকে সালাম দিয়ে বলে যে ছবি তুলতেছে, তারপরে তারা ওনাকে আঘাত করতে চায়। তখন তিনি মাথা সরিয়ে নেন এবং হাইকমিশনের যারা ছিলেন তারা এগিয়ে যান এবং তারা চিৎকার করলে এটিএন বাংলার লোকজন বেরিয়ে আসে, তখন তারা পালিয়ে যায়। আজকে বাংলাদেশ হাইকমিশন থেকে ব্রিটিশ সরকারের কাছে ব্যাপারটা জানানো হবে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস। নির্ধারিত সফরসূচি শেষে বুধবার মন্ত্রীর দেশে ফেরার কথা। বাঁধন অধিকারী, একুশে টেলিভিশন। বিএনপি জামায়াতের অপপ্রচারের কারণেই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, এখন দেশবাসী তাদের মিথ্যাচার বুঝতে পেরেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে আসলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 96 সালেও এরা অপপ্রচার চালিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা এলে মসজিদে আজান হবে না। হেফাজতের সমাবেশে 2500 মৃত্যুর গুজব ছড়ানোর পর তালিকা চাইলে দিতে পারেনি। প্রধানমন্ত্রী দেশবাসীকে এদের সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের একটি প্রতিনিধি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। জনসমর্থন না থাকায় বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসেছে দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, তাদের কোনো রূপরেখা থাকলে তা তারা সংসদে উত্থাপন করতে পারে। আজ 14 দলের বৈঠক শেষে তারা এসব কথা বলেন। তারা অভিযোগ করেন, দেশের মানুষের প্রতি আস্থা না রেখে বিদেশিদের ওপর নির্ভর করছে বিরোধী দল। মাইনুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে বৈঠক করে 14 দল। বৈঠক শেষে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির রূপরেখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা যে কোনো প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারে। আমরা মনে করি, এখনো বলি, তারা কোনো আন্দোলন করতে পারেনি, আন্দোলন করতে পারবে ব্যর্থ হয়েছে। পার্লামেন্টে উত্থাপন করে যদি বলতে পারে, তখন সরকারের রূপরেখা এটা হওয়া উচিত, স্বাধীন নির্বাচন কমিশন এভাবে হওয়া উচিত, বলুক তারা, এতে আপত্তি করার কিছু নাই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের ঐক্যমতের পাশাপাশি জোটকে সম্প্রসারণ করতে কাজ শুরু করেছে 14 দল। আমরা বারবার বলেছি, আজকেও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আবার ঐক্যমত পোষণ করেছি। সংবিধান অনুযায়ী যথাসময় জাতীয় নির্বাচনের জন্যে আমরা একসঙ্গে কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একদিন আমরা আলোচনা হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের এই জোটকে সম্প্রসারণ করার জন্য আমরা কাজ করে যাব। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসেছে। সব শেষে
কালকে বোঝা গেল তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছে। তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তারা যদি বিষয়টি অনুধাবন করে থাকেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। এদিকে অপর এক আলোচনায় বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনায় বসতে বিএনপিকে জাতীয় সংসদে এসে কথা বলতে হবে। বাংলাদেশের সমস্যা বাংলাদেশের মানুষ সমাধান করবে। মাইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতার চাপ এড়াতেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী যোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অভিযোগ করেন তারা। এছাড়া আওয়ামী লীগ সরকার খোলস পাল্টে দেশে বাকশালী সরকার ব্যবস্থা কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন নেতারা। সারোয়ার সুমনের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ না দেওয়া প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান নড়বড়ে। জাতিসংঘ মহাসচিব সহ অন্য রাষ্ট্রের মুখোমুখি হওয়ার মতো যুক্তি না থাকায় নিউ ইয়র্ক যাচ্ছেন না প্রধানমন্ত্রী। জাতিসংঘের মহাসচিব আপনাকে যদি জিজ্ঞেস করে কেন আপনি আগামী নির্বাচন এই একগুয়েমি করে একদলীয় শাসন আপনাদের অধীনে নির্বাচন দিচ্ছেন, শেখ হাসিনার কোনো জবাব থাকবে না। প্রধানমন্ত্রী আজকে জাতিসংঘের সেই যে ফোরাম, সেই ফোরাম থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। কারণটা কি? সেখানে গেলে তিনি বিশ্ব জনমতের চাপে পড়বেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থা এবং একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতার একটা যে চাপ, সেটা বিশ্ব নেতৃবৃন্দ তার উপরে দিতে পারে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, হার মানিয়েছে বিগত সব সরকারের দুর্নীতিকে। তারা বিচার বিভাগকে দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, ইলেকশন কমিশনকে দলীয়করণ করেছে এবং পুরোটা দলীয়করণ করে তারা সংবিধানকে পরিবর্তন করে দিয়ে ওই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য। এছাড়া বিশ্ব সম্প্রদায় ও জনগণের চাপকে মাথায় রেখে অবিলম্বে আগামী সংসদ অধিবেশনেই সংবিধানে সংশোধনী আনার দাবি জানান মির্জা ফখরুল। একটা ভয়াবহ দুর্নীতির অবস্থা তৈরি করেছে। সারোয়ার সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে চালকবিহীন বিমান ড্রোন মোতায়েনের পরিকল্পনা বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনার যে খবর প্রকাশিত হয়েছে, দিল্লি সরকারের কাছে তার আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি খবরে বলা হয়, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও বিতর্কিত ড্রোন বিমান মোতায়েনের পরিকল্পনা করছে ভারত। সীমান্তে বিএসএফ এর হত্যা বন্ধে ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শক্ত বার্তা পৌঁছে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। মঙ্গলবার কুষ্টিয়া এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সে সময় তিনি কুষ্টিয়ায় বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি কৃষক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি আরো বলেন, ফেলানী হত্যার বিচার একটি প্রহসন। এই বিচার অপরাধপ্রবণ বিএসএফ জওয়ানদের উৎসাহিত করবে এবং এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আমাদের বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক তাদের সঙ্গে আমরা সবসময় ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সাংঘাতিকভাবে আমাদের সাহায্য করেছেন, আমরা এগুলো ভুলে যাই না কখনো। কিন্তু একই সঙ্গে তাদের মনে রাখতে হবে যে এখানে বর্তমানে আন্তর্জাতিক আইন রয়েছে, আন্তর্জাতিক আইনের বিধান রয়েছে, সেগুলোর প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে হবে। টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত থাকলেও জাহাজ সংকটে এখনও চালু করা সম্ভব হয়নি কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের কার্যক্রম। লাইসেন্স নেওয়া বেসরকারি উদ্যোক্তারা কন্টেইনার পরিবহনের জন্য প্রয়োজনীয় জাহাজের সংস্থান না করায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এজন্য সরকারি ব্যবস্থাপনায় জাহাজ সংস্থান করে আগামী অক্টোবরের মাঝামাঝি এ টার্মিনাল চালু করা হবে বলেও জানান তিনি। মেহেদি হাসানের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী শিল্পের ৭০% রাজধানী ঢাকা কেন্দ্রিক, কিন্তু আমদানি রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে হয় এখানকার ব্যবসায়ীদের। সড়কপথে বাড়তি ব্যয় আর যানজটের কারণে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় কন্টেইনার পরিবহনের দাবি করে আসছিলেন ব্যবসায়ীরা। তাদের দাবির মুখে ২০০৮-এর এপ্রিলে পুরোদমে শুরু হয় কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজও শেষ, কিন্তু জাহাজ না থাকায় এখনও তা চালু করা যায়নি। রপ্তানিমুখী শিল্পের আমদানি রপ্তানি হোক অথবা কমার্শিয়াল ইম্পোর্ট যেটা হোক,
সেটা কিন্তু আজকে যদি নারায়ণগঞ্জ থেকে আসে তাহলে আমার পুরা কিন্তু ওই জিনিসটা চট্টগ্রাম দিয়েই তো আসছে, তাহলে ওই যে আমাদের প্রেশার বা যে চাপটা চট্টগ্রাম পোর্টের পরে থাকে সেই চাপটা কিন্তু কমবে। আমাদের সরকারের কাছে দাবি থাকবে কেরানীগঞ্জের যে পাঙ্গাও যে পোর্ট রেডি আছে সেটি যাতে অনতিবিলম্বে শুরু হয়। নৌ পরিবহন মন্ত্রী বলছেন, কন্টেইনার পরিবহনের জন্য যেসব প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছিল তারা কেউ এখনো জাহাজ আমদানি বা তৈরি করেনি, ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকারি ব্যবস্থাপনায় কন্টেইনার পরিবহনের উদ্যোগ নেওয়া হয়েছে। কন্টেইনার শিপ যেটা আমরা বরাদ্দ করেছিলাম, কোনো প্রাইভেট সেক্টরের কেউ এখন পর্যন্ত কোনো জাহাজ আমদানি করে নাই অথবা নির্মাণ করে নাই। সর্বশেষে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, চট্টগ্রাম বন্দর থেকে আমরা 3টা জাহাজ আমদানি করব। আমরা আশা করছি ইনশাআল্লাহ অক্টোবরের মাঝামাঝিতে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করে ফেলতে পারবো। এই জাহাজ আসার বিলম্বটাই কিন্তু আসলে এটা উদ্বোধন করতে আমরা পারছি না। এ টার্মিনালের বার্থ অপারেটর নিয়োগ নিয়ে মামলা হওয়ায় দেখা দিয়েছিল জটিলতা। এজন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমেই টার্মিনাল পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। এই মামলা পরিচালনা করে সমাপ্তি টেনে এটা কবে নাগাদ বার্থ অপারেটর নিয়োগ দিতে পারবো সেটা না করে এখন আমরা চট্টগ্রাম পোর্ট সরাসরি এটা পরিচালনা করবে। হরতাল বা অবরোধের মতো পরিস্থিতিতেও এ পথে পণ্য পরিবহন অব্যাহত থাকবে বলে এটি আশা জাগিয়েছে ব্যবসায়ীদের মাঝে। অনেক পেশার কিন্তু আমাদের কমে যাবে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সাংবাদিক পেটানো সহ 3 মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সরকার দলীয় সাংসদ গোলাম মাওলা রনি। দিল্লির বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের মামলায় 4 জন দোষী সাব্যস্ত, রায় ঘোষণা কাল। দেখছেন 7টার 21 সংবাদ। সাংবাদিক পেটানোর মামলা সহ 3টি মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের অবকাশকালীন বেঞ্চ আজ রায় দেন। আদালতে আইনজীবীর একজন সংসদ সদস্য আগামী সংসদ অধিবেশনে যাওয়া উচিত বলে যুক্তি দেখান। গেল 20 জুলাই রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় গোলাম মাওলা রনির অফিসে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে মারধর করা হয়। এদিকে দুপুরে একই বেঞ্চ পটুয়াখালীর গলাচিপা থানায় রনির বিরুদ্ধে করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় জামিন দেওয়া হয়। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর নির্দেশ ও উপস্থিতিতে ৭১-এর 10 জুন পাবনার মাতইল গ্রামে পাকিস্তানি বাহিনী হত্যা করে পাবনা জিলা স্কুলের শিক্ষক কসিমউদ্দিন সহ 3 জনকে। ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের 21তম সাক্ষী ইউসুফ আলী বিশ্বাস সাক্ষ্যে বলেন, ওই দিন পাকিস্তানি বাহিনীর 2টি গাড়ি আসে মাতইল গ্রামে। নিজামী তাদের সাথে গাড়িতে বসেছিলেন এবং ওই গাড়িতে চোখ বাঁধা 3 জন মানুষ ছিল। গাড়ি দুটি ইছামতি নদীর পাড়ে যাওয়ার পর একটি গর্তে তাদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া ইপিআর পুলিশ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে তারা। সাক্ষী আরও বলেন, পাবনার বিভিন্ন এলাকায় মতিউর রহমান নিজামী ও মাওলানা আব্দুস সোবহানের নেতৃত্বে গড়ে তোলা হয় পিস কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী। এদিকে আব্দুল আলিমের মামলায় 17টি অভিযোগের মধ্যে সবগুলোতেই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। পরে আইনি যুক্তি উপস্থাপন ও আসামি পক্ষের যুক্তিতর্কের জন্য বুধবার দিন নির্ধারিত হয়েছে। ব্লগার রাজীব জগৎ জ্যোতি তালুকদার হত্যার মামলা এবং তন্ময় আহমেদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সরকারের কোনো গাফিলতি নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা স্মারকলিপি হস্তান্তর করেন মন্ত্রীর কাছে। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এসব মামলায় প্রাথমিক তদন্তে জামাত শিবিরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। সে সময় গণজাগরণ মঞ্চ কর্মীরা অভিযোগ করেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী গা ছাড়া ভাব দেখাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিরাপত্তা প্রদান ও দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন। অন্যান্য মামলার ক্ষেত্রে, অন্যান্য অভিযোগের ক্ষেত্রে যে ক্ষিপ্রতার সাথে পুলিশের তরফ থেকে বা এই মন্ত্রণালয়ের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়, তার চাইতে অধিকতর ক্ষিপ্রতার সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কতিপয় ক্ষেত্রে তারা যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো আমরা হালনাগাদ করে তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে কতগুলো মামলা আছে, তো কতগুলো মামলা আছে সেই মামলায় সাধারণভাবে যেটা জানা গেছে যে শিবির এবং জামাতের কর্মীরা এর সাথে সংশ্লিষ্ট আছে।
রাজধানীতে প্রতারণার অভিযোগে 11 জনকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে 2টি অননুমোদিত ও অবৈধ হার্বাল চিকিৎসা কেন্দ্র এবং গোডাউন সিলগালা করা হয়। রাজধানীর ফার্ম গেটে অনুমোদনবিহীন বোম্বে ভেষজ ও দাক্ষান কবিরাজ ঘরে যৌথ অভিযান পরিচালনা করে ওষুধ প্রশাসন পরিদপ্তর ও র্যাব 2। নির্বাহী ম্যাজিস্ট্রেট 11 প্রতারককে 1 বছর করে কারাদণ্ড ও চিকিৎসা কেন্দ্রগুলো সিলগালা করে দেন। তিনি বলেন, লাইসেন্সবিহীন ও শারীরিক ক্ষতিকর ওষুধ বিক্রি করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানগুলো। সে সময় পালিয়ে যান প্রতারক চক্রের মূল হোতা হায়দার আলী খান। এবারে আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। গ্যাসের সংকট আগেও ছিল, কিন্তু এতটা ভোগান্তিতে কখনো পড়েননি মানিকগঞ্জের মানুষ। গ্যাসের দাবিতে প্রতিনিয়ত চলছে ঝাড়ু মিছিল, রাস্তা অবরোধ সহ বিচিত্র সব কর্মসূচি। সাবিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আলী আহমেদ রুবেলের ক্যামেরায় অখিল পোদ্দারের 2 পর্ব ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব। দীর্ঘদিন ধরে গ্যাস নেই মানিকগঞ্জ পৌর এলাকায়, আর এ নিয়েই ক্ষুব্ধ শহরের হাজারো মানুষ। শহীদ রফিক সড়ক, গার্লস স্কুল রোড, মাজার শরীফ বাজার, পশ্চিম দাসরা সহ আর সব এলাকার রুটিন বদলে গেছে গ্যাস সংকটের কারণে। সংসারগুলোতে দেখা দিয়েছে বাড়তি সব ঝামেলা। আমরা না কোনোভাবে চালিয়ে দিতে পারি পানি খেয়ে, এই মাসুম বাচ্চারা কি করবে? হ্যাঁ, এদের 2 বেলা বা 3 বেলা দুধ বন্ধু গরম করে দেওয়ার মতো সঙ্গতি নাই। আগুন একটু আছে, একটুখানি হয়তো 4 পানি দিলাম, আটার পানি দিলাম, তারপরে আটাটা সেদ্ধ করলাম, আর হলো না। বাসা বাড়িতে অল্প জায়গার মধ্যে লাকড়ি চুলা ধরাইতে পারি না। ডাবল লাইন, ট্রিপল লাইন, যত লাইন হচ্ছে গভর্নমেন্টের করতে হবে, কিন্তু আমাদের একটা মূল দাবি হলো যে আমরা গ্যাস চাই। ক্ষুব্ধ জনগণ মাঝে মধ্যেই করছে রাস্তা অবরোধ, তাই সাময়িক আশ্বাস গ্যাস কর্মকর্তার। আগামী শুক্রবারের মধ্যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি ইটসে আরো অনেক উন্নতি হবে বলে আমি আশা করি। নতুন তৈরি ছোট বড় অসংখ্য কারখানায় চোরাই লাইন দিতে গিয়েই লেজে গোবরে অবস্থা, এমন অভিযোগ এলাকাবাসীর। সিএনজি থেকে গাড়ি ভর্তি করে আমাদের এই ডোমেস্টিক লাইনের গ্যাসগুলি তারা নিয়ে যায়। লোকাল যে কর্মকর্তা আছে তাদের এই কারচুপির কারণে, তাদের দুর্নীতির কারণে মানিকগঞ্জের পৌরসভা বিশেষ করে মানুষ গ্যাস পাচ্ছে। মানিকগঞ্জের মহিলাদের 10 বছর করে আয়ু কমে যাচ্ছে। প্রতিদিন এই রাত 3টা 4টার সময় উঠে রান্না, রাত্রি 10:30টার পরে রান্না, এটার মানে সহ্যের বাইরে চলে গেছে। নিজের অফিসের খাবার তো নিতেই পারি না, নিজের খাবার তো বাদে বাচ্চার খাবারও আমি ঠিক মতো রেডি করতে পারি না। রান্না করে না দিতে পারলে তাহলে পুরুষ মানুষ খেতে পারতেছি না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, মানে মহিলারা খুবই নির্যাতন হচ্ছে। অফিসে যারা যাচ্ছে তাদেরকে রান্না করে দিতে পারতেছি না, বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি না সময় মতো। বাচ্চারা বিভিন্ন খাবার খেতে চায়, এটা সেটা রান্না করে দিতে পারতেছি না। কেউ রান্না করছেন ভাত, কেউ তরকারি, কেউ বা ডাল কিংবা আলু ভর্তা, আর তাই ভাগাভাগি করে চলছে মানিকগঞ্জবাসীর খাবার দাবারের ব্যবস্থা। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। দিল্লির বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। রায় ঘোষণা করা হবে বুধবার। এর আগে গেল মাসে অপ্রাপ্তবয়স্ক এক অভিযুক্তকে 3 বছর সংশোধনাগারে দেওয়ার রায় দেয় আদালত। এছাড়া এই মামলার 6 অভিযুক্তের মধ্যে প্রধান আসামি বাস চালক রাম সিং কারাগারে মারা যান। পরে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। গেল বছর 16 ডিসেম্বর রাতে চলন্ত বাসে ফিজিওথেরাপির এক ছাত্রীকে ধর্ষণ করে চালক সহ 6 জন। এরপর তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এর 2 সপ্তাহ পর মারাত্মক আহত ওই ছাত্রী সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আন্তর্জাতিক নিয়ন্ত্রণে নিয়ে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে জাতিসংঘকে প্রস্তাব দেবে ফ্রান্স।
প্যারিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস বলেন, সিরিয়ার শর্ত ভঙ্গ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। 5 দফা প্রস্তাবে সিরিয়াকে রাসায়নিক অস্ত্রের বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানানো হবে বলে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে সামরিক কিংবা বেসামরিক উপায়ে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাতিসংঘ সনদের চ্যাপ্টার 7 ব্যবহারের প্রস্তাব থাকবে বলেও জানান তিনি। ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদকে আকাশ, নৌ ও স্থলপথে হামলা চালানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানান লরেন্ট। এদিকে দামেস্কে সপ্তাহ জুড়ে চলা সহিংসতার কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে ইন্টারনেটে। এতে একজনকে গোলাবর্ষণ করতে দেখা গেছে, তবে সে সরকার পক্ষে না বিদ্রোহী তা স্পষ্ট নয়। আরেকটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ড্রেজিং এর কাজ প্রায় শেষ, তারপরও চালু হয়নি ওয়াটার বাস সার্ভিস। শীর্ষ বাছাই জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। আবারও স্বাগত 7:21 সংবাদে। আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত এখনও চালু করা হয়নি ওয়াটার বাস সার্ভিস, অথচ নদীর নাব্যতা রক্ষায় সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ড্রেজিং এর কাজ প্রায় শেষ। এই রুটে দ্রুত ওয়াটার বাস কিংবা যাত্রীবাহী নৌযান চালানোর পরামর্শ নগরবিদদের। অন্যদিকে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। জুলহাজ কবিরের রিপোর্ট। ঢাকার বৃত্তাকার নৌপথ ব্যবহারের লক্ষ্যে গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালু হয়েছে ওয়াটার বাস। আর আশুলিয়া থেকে গাবতলী পর্যন্ত 13 কিলোমিটার নৌপথে 3টি ল্যান্ডিং স্টেশন থাকার পরও এখন পর্যন্ত কোনো যাত্রীবাহী নৌযান চালু হয়নি। বিগত বিএনপি জোট সরকারের সময় এই রুটে সিন্নিরটেক, বিরুলিয়া ও আশুলিয়া ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়। সে সময় ওয়াটার স্কুটার নামে একটি নৌযান চালু করা হলেও নানান অব্যবস্থাপনায় কয়েক মাসের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পড়ে আছে ল্যান্ডিং স্টেশনগুলো। দুঃখজনক ব্যাপার যে এত সুন্দর একটা নদী এটাকে আমরা ইউজই করতে পারছি না, সরকারও কোনো পদক্ষেপ নিতেছে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দে শুড ডিসাইড টু ইউজ দিস ওয়ে। এর আগে তো চলতে আনতে বন্ধ হয়ে গেছে, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আসলে নেই সিনিটেক রেল ইনস্টিটিউট পর্যন্ত মগন একটু রাইখা তারপর আসলে গেল সদরঘাট, তাহলে যাত্রী খুব ভালো হবে। এখান থেকে যদি রানিং থাকে যে ওয়াটার বাসগুলো, হ্যাঁ, যে একটার পর একটা থাকবে, যা 30 মিনিট পর পর থাকবে, এরকম, তাহলে অনেক, আমার মনে হয় অনেক ভালো হবে। নদীকে দখল ও দূষণমুক্ত করতে আশুলিয়া গাবতলী রুটে দ্রুতই পণ্যবাহী নৌযানের পাশাপাশি ওয়াটার বাস চালুর পরামর্শ নগরবিদদের। নদীগুলোর প্রবাহ সচল রাখা, প্রবাহমান রাখা, এই উদ্যোগটা সরকারকে নিতে হচ্ছে এবং এটা যেন টিকে থাকে। ড্রেজিং পর্যাপ্ত হতে হবে, তবে আসল জিনিস হলো ব্যবস্থাপনাটা সুদৃঢ় হতে হবে এবং সঠিক হতে হবে। শুধু সরকারি উদ্যোগ নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই রুটে নৌযান চালানোর আহ্বান বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির। আমরা যে বৃত্তাকার নৌপথ তৈরি করছি, এটি অলরেডি চালু হয়েছে। এরপরে প্রাইভেট এন্টারপ্রেনিয়ার ইন্টারেস্টেড হচ্ছে, তারা এগিয়ে আসছে। আমরা আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে বৃত্তাকার নৌপথ আপনার সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। অবশ্যই, অফকোর্স, আমরা এই নতুন ছটা আসলে আশুলিয়া থেকে তো আসবেই, আরও যে বাড়াইতে পারি তারও চেষ্টা আমরা করব। আশুলিয়া থেকে গাবতলী হয়ে সদরঘাট পর্যন্ত ওয়াটার বাস চালু হলে রাজধানীর তীব্র যানজট কমার পাশাপাশি নগরবাসীর বিনোদন পর্যটনেও ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুলহাস কবির, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময় বিদেশ থেকে যে উপহার বা টাকা এনেছেন তা কতটুকু নিয়ম মেনে আনা হয়েছে সেটা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। হিসাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, বিদেশ থেকে কোনো উপহার নিতে নেওয়ার ক্ষেত্রে, সম্মানী নেওয়ার ক্ষেত্রে পরিচালনা পর্ষদের পূর্ব অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ডক্টর ইউনূস এই ধরনের কোনো অনুমতিপত্র নেন নাই। ফলে এই যে ইরেগুলারিটি হয়েছে, এই ইরেগুলারিটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের কাছ থেকে নিশ্চয়ই আমরা বলবো ব্যবস্থা নিতে। এদিকে নোবেল জয়ী ডক্টর ইউনূসকে হেনস্থা করতে সরকার উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ অবৈধ আয় ও কর ফাঁকির অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকারের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক বলেও মন্তব্য করেন।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। আগামী অক্টোবরের মধ্যে স্বল্প পরিসরে মানসম্পন্ন 3G সেবা চালু করতে যাচ্ছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। আর এরই মধ্যে ব্যাপারে সকল প্রস্তুতি শেষ করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। রবির বর্তমান গ্রাহকরা তাদের সিম কার্ড পরিবর্তন না করে শুধু মাইগ্রেশন করলে বিনা খরচে এই সেবা পাবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সেবায় 42 Mbps সহ আপলিঙ্ক ও ডাউনলিঙ্কে সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিড নিশ্চিত করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশের শতভাগ সেবার আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এবার দেশ বিদেশের খেলার খবর জানাচ্ছেন মারিউল ফারিয়া। ধন্যবাদ। নাম্বার 1 তারকা নোভাক জকোভিচকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জিতে 13টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আর্থার অ্যাশ স্টেডিয়ামে বছরের শেষ আসরে জকোভিচের মুখোমুখি হন নাদাল। প্রথম সেট সহজেই জিতে নেন 6-2-এ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জকোভিচ। 3-6 সেট জিতে সমতা আনেন নাম্বার 1 তারকা। তবে তৃতীয় সেটে আবারও এগিয়ে যায় নাদাল। হাড্ডাহাড্ডি লড়াই করে 6-4-এ সেট জিতলেও শেষ সেটটি জিততে মোটেও কষ্ট পেতে হয়নি স্প্যানিশ তারকাকে। 6-1 সেট জিতে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জিতে নেন 27 বছর বয়সী তারকা রাফায়েল নাদাল। এই শিরোপা জিততে তিনি সময় নেন 3 ঘন্টা 21 মিনিট। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুভ সূচনা করেছে প্রাইম ব্যাংক ও গাজী ট্যাঙ্ক। তবে বিকেএসপির 2 নম্বর মাঠে বৃষ্টিতে ভেসে গেছে ভিক্টোরিয়া ও কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে। রাজশাহীতে রাজাপাকসের সেঞ্চুরিতে 9 উইকেটে 334 রান তোলে প্রাইম ব্যাংক। রাজাপাকসে 97 বলে 9-4 ও 6 ছক্কায় 107 রান করে রান আউট হন। এছাড়া জিয়া 89 ও মাহমুদুল্লাহ 54 রান করেন। জবাবে নাফিস ইকবাল 104 বলে 150 রান করে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমের দল ব্রাদার্স ইউনিয়নকে। এদিকে বগুড়ায় রুবেলের মারাত্মক বোলিংয়ে খেলাঘরকে 8 উইকেটে হারিয়েছে গাজী ট্যাঙ্ক। প্রথমে ব্যাট করে 133 রান তোলে খেলাঘর। জবাবে আফতাবের অপরাজিত হাফ সেঞ্চুরিতে 2 উইকেটে জয়সূচক 137 রান তোলে গাজী ট্যাঙ্ক। রুবেল 18 রান দিয়ে 6 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 7ম আসর বাংলাদেশে অথবা শ্রীলঙ্কা কিংবা উভয় দেশেই হতে পারে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইপিএল এর পুরো আসর না হোক, কয়েকটি ম্যাচ হলেও ভারতের বাইরে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। এর কারণ হিসেবে ভারতে লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করা হয়। 2009 সালেও একই কারণ দেখিয়ে আইপিএল দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল। যদিও ভারতের জাতীয় নির্বাচনের এখনও তারিখ ঘোষণা করা হয়নি। এ ব্যাপারে বিসিসিআই কর্মকর্তা জানান, ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরেই পরিষ্কার চিত্রটা বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খেলা ভারতে এবং তারপর দেশের বাইরে আয়োজন করতে পারি। দর্শক, এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছি মূল খবরে। ধন্যবাদ ফারিয়া। এরই সাথে শেষ করছি 7:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ধর্ষকদের অন্যতম বাইন্যা বাহিনীর প্রধানকে নিয়ে এবার ভোলার চর আনন্দ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর অজ্ঞাত 2 যুবকের হামলা। সংসদে রূপরেখা দিতে বিরোধীদের প্রতি আওয়ামী লীগের আহ্বান। প্রধানমন্ত্রীর জাতিসংঘে না যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা বিএনপির। ড্রোন মোতায়েনের পরিকল্পনা বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। সীমান্ত হত্যা বন্ধে শক্ত বার্তা দেওয়ার অনুরোধ ডক্টর মিজানের। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, লগ ইন করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।